জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। বেইজিংয়ে 16টি সমঝোতা স্বাক্ষর সই করেছেন চীন এবং বাংলাদেশের ব্যবসায়ীরা। দুদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা স্বাক্ষর সই হয়। এর আগে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ সহজ করতে সব খাতে সংস্কার করছে সরকার, তাই বিনিয়োগের জন্য এখন আকর্ষণীয় বাংলাদেশ। বেইজিংয়ের ওয়ার্ল্ড চায়না সামিট উইংসে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে দুদেশের ব্যবসার নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা তুলে ধরে চীন ও বাংলাদেশের ব্যবসায়ী নেতারা। এরপরই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিচ্ছে সরকার। এ সময় পুঁজিবাজার সহ আর্থিক খাতে বিনিয়োগ করতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দুদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়নে পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির বড় অংশীদার চীন। দুদেশের এই সম্পর্ককে আরও গভীর করতে Joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development and market access for both parties. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে দিতে পারেন। আমার সেটা সবথেকে ভালো হবে একসাথে ব্যবসাটা আরো বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কনজারভেটিভ পার্টির প্রেসিডেন্ট ওয়াং হুনিং। বেইজিংয়ের গ্রেট হলে দ্বিপাক্ষিক এই বৈঠক হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। এর আগে প্রধানমন্ত্রীর বেইজিং নিবাস সেন্ট রেজিস হোটেলের পার্লার রুমে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লুকিন সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় অবকাঠামোগত উন্নয়ন, নদী খনন ও জলবায়ু রক্ষায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন জিন লুকিন। সিপিপিসিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন, মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা মায়ানমার সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব, সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। চীন সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বিকেলে তিয়ানআনমেন স্কয়ারে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছলে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানান। চীনের আমন্ত্রণে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ অতিথিরা সফরে এলে এই ঐতিহাসিক স্কয়ারে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান। চীনের রাজনৈতিক স্বাধীনতা ও বাক স্বাধীনতার সংগ্রামের সাক্ষী তিয়ানআনমেন স্কয়ার। যুক্তরাজ্যের নগর মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের মন্ত্রিসভায় জায়গা করে নিলেন তিনি। লেবার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো জয় পান শেখ রেহানার মেয়ে। গত 5 জুলাই বিয়াংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় টিউলিপ সিদ্দিকীকে নগর মন্ত্রী করেন তিনি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই দপ্তরের আর্থিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন টিউলিপ। যুক্তরাজ্য সাধারণ নির্বাচনে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে বিপুল ভোটে জয় পান টিউলিপ সিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থীকে প্রায় 15,000 ভোটে পরাজিত করেন তিনি।
2021 সালে লেবার পার্টির হয়ে আর্থিক সেবা শিল্পের নীতি বাস্তবায়নে কাজ করেছেন 41 বছর বয়সী টিউলিপ সিদ্দিক। কোটা সংস্কারের দাবিতে বুধবার সকাল সন্ধ্যা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। নির্বাহী বিভাগ এবং সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার চাইলে একটি নতুন পরিপত্র জারি করতে পারে। ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই। আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি। তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। সরকারি চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি বুধবার। মঙ্গলবার বেলা 12টার দিকে এই আদেশ দেন বিশেষ চেম্বার আদালত। এর আগে 5ই জুন হাইকোর্টে কোটা বাতিল করে সরকারের ঘোষিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার, যা শুনানির অপেক্ষায় আছে। এর মধ্যেই রিটকারীরা শুনানির জন্য চেম্বার আদালতে আবেদন করেন। কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনে আছে চাকরি প্রত্যাশীরা। 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। অনারেবল জাজ ইন চেম্বার আগামীকালকে এটা ফিক্স করেছে। কোটার ক্ষেত্রে সরকার নয়, সর্বোচ্চ আদালতই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আপিলে অন্তর্ভুক্ত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। ঘটনা ঘটছে আদালতে। যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক জায়গা কোনটা, আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কোটার ব্যাপারে উচ্চ আদালত থেকে সিদ্ধান্ত আসবে। সব বিষয়ে সমাধান রাজপথে হয় না। তিনি আরও বলেন, এদেশে যে পদ্ধতি নিয়ে আসা হোক না কেন সবকিছুরই সমালোচনা হয়। শিক্ষাক্রম পরিবর্তন করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। নতুন কারিকুলাম পাইলটিংয়ের পরেই বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু প্রশিক্ষণ নিলে হবে না, বরং নিষ্ঠার সাথে শিক্ষকদের শেখানোর মানসিকতা থাকতে হবে। নতুন এই কারিকুলাম যথাযথভাবে শতভাগ বাস্তবায়নের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির ব্যাপারে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ। সরকারের সার্বিক নির্দেশনার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আশা করছি যে এই বিষয়ে একটা নির্দেশনা আসবে আদালত থেকে। এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না। আর অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন। কিছু বিষয় আসে যে কিছু বিষয় থাকে, সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয়। যেহেতু পক্ষভুক্ত হয়েছে, আমরা
আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে। আমাদের শিক্ষকগণ সেখানে একটা দাবি উত্থাপন করেছেন, সেটা নিয়ে তারা কিছু কর্মসূচি দিচ্ছেন। সেটা দেশের নাগরিক হিসেবে তাদের অবশ্যই সেই অধিকারটা আছে। তবে সার্বিক বিষয় বিবেচনা করে অনেক তথ্য উপাত্ত সামনে আসছে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে আজও সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি চালিয়েছে। আজও বন্ধ থাকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা। শ্রেণীকক্ষেও ছিল তালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবম দিনের মতো এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরাও বেলা 12টায় কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেন, দাবি মানা না পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে, আর শিক্ষকদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বিশেষ ক্লাসের মাধ্যমে। আমাদের আত্মমর্যাদা লড়াই, আমাদের শিক্ষকদের গায়ের উপরে যে জিনিসটা এসেছে, সেটা আমরা সে দাবিটা নিয়ে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীরা আমাদের সন্তান, এই দেশের সন্তান। এই দেশের জন্য আমার যেমন দায়িত্ব আছে, আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদেরও তো দায়িত্ব আছে। আমরা আশা করি যে সেটা আমরা যে ক্ষতিটা হচ্ছে সেটা আমরা পুষিয়ে নিতে পারবো। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা ও পেনশন নিয়ে আন্দোলনে বিএনপির উস্কানিতে পা দেবে না সরকার। আন্দোলনের কারণে দেশে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভার দলের সাধারণ সম্পাদক বলেন, অন্যদের ওপর ভর করে সরকার হটানোর লক্ষ্য বিএনপির। তাই কারো উস্কানিতে পা না দিয়ে আদালতের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, কোটার বিষয়টি নিয়ে আন্তরিক সরকার। তিনি আশা করেন সব পক্ষের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নেবে আদালত। আইনি লড়াইয়ের জন্য আইনজীবী নিয়োগ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আমরা আশা করছি। কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যান সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। বিধি সংশোধন করে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত করে নন ক্যাডার কর্মকর্তাদের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত বাতিল চায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডক্টর নিয়ামত হোসেন। তিনি বলেন, বর্তমানে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সম্ভাব্য সংখ্যা 35,000। আইন সংশোধন করে তা বাস্তবায়ন করা হলে প্রায় 20,000 স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হবেন। সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল সহ চলমান সব ধরনের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। এনক্যাডার করাও হয়তো চলমান একটা প্রক্রিয়া যেটা চলছে, আমরা ওইটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত বলি নাই। যদিও আমরা বলছি বিসিএস ফেল এনক্যাডার হওয়াটাও আমাদের জন্য অসম্মানের। আমাদের কাছে প্রমাণ আছে যে ওনারা বিসিএস ফেল। সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। প্রায় 100 জনের মতো নন ক্যাডারকে ক্যাডার পদে ভারপ্রাপ্ত করে পোস্ট দখল করে রাখা হচ্ছে, এবং চলমান প্রমর্জনা, যেখানে আমাদের 4-5টা আমরা প্রমর্জনার উদাহরণ টেনে ধরছি, সকল প্রক্রিয়া স্থায়ী আদেশে বাতিল ঘোষণা করতে হবে, এবং এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পিএসসির অধীনে অনুষ্ঠিত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে এবার মুখ খুললেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। জানান, ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি। আমাদের পরিপূর্ণ বিষয়টি তদন্তের মধ্যে আছে।
আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকে আমরা দিয়েছি হুবহু কোড আনকোড করে যে এই বিষয় সম্পর্কিত। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, সরকারের কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছে না। রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ রসাতলে যাবে মন্তব্য করে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় দেওয়ার কথা বলেন বিএনপির মহাসচিব। দলের স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন জায়গায় যাচ্ছে কি আপনার আরো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে সেই কারণেই আজকে দেশত্ব বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস অভিযোগ করেছেন, ঢাকা ওয়াসার কর্মকর্তারা জাল স্বাক্ষরের মতো প্রতারণার আশ্রয় নিয়ে সংস্কারের নামে সড়কে অবৈধ ঘোরাঘুরি করে যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আজিমপুরে নবনির্মিত একটি নগর মার্কেটের উদ্বোধন করে এই অভিযোগ করেন মেয়র। নতুন এই মার্কেটটিতে বরাদ্দ পাওয়া 117 জন ব্যবসায়ীর হাতে দোকানের চাবি ও দখল বুঝিয়ে দেন দক্ষিণ সিটির মেয়র। আধুনিক সুবিধা সম্বলিত এই বিপণী বিতানটিতে সব ধরনের পণ্যর দোকান সহ ফুড কোর্টও থাকবে। স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরদের নিয়ে এই মার্কেটটির উদ্বোধন করে মেয়র বলেন, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অনেক কথা বলা হলেও কোনো রকমের অনুমতির তোয়াক্কা না করেই নগরীর সড়কে খোঁড়াখুড়ি শুরু করে দেয় সংস্থাগুলো। গতকালই আমরা লক্ষ্য করলাম যে এই 26 নম্বর ওয়ার্ডে তারা ভুয়া কাগজ দেখিয়ে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিভ্রান্ত করে তারা সড়ক খনন করেছে বিনা অনুমতিতে। যখন আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটাকে জানতে চেয়েছে, তারা একটি ভুয়া কাগজ দেখিয়েছে। একটি সংস্থার কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী স্বাক্ষর জালিয়াতি করে একটি কাগজ সৃষ্টি করেছে। আমরা চাই সমন্বয় করতে, কিন্তু এরকম ন্যাক্কারজনক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। তিনি বলেন, ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, তবে চিকিৎসার প্রস্তুতি রয়েছে সরকারের। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, মাঠ পর্যায়ে সরকারের দেয়া জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট চলছে। ডেঙ্গু হলে আমাদের সরকারি যে ব্যবস্থাপনা, আমাদের একদম উপজেলা পর্যন্ত চিকিৎসকরা ডেঙ্গির চিকিৎসা সম্বন্ধে জানে। ডেঙ্গি এমন একটা জিনিস, ডেঙ্গি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, ডেঙ্গি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার সমন্বিত উদ্যোগ আমরা নিয়েছি, কয়েকবারই মিটিং করেছি, ভবিষ্যতে আরো করব। টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো বেশিরভাগ স্থানে নদ নদীর পানি বিপদসীমার উপরে। প্লাবিত হয়েছে বসত ভিটা, ভেসে গেছে ফসলের মাঠ। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন যে বিভিন্ন জেলার 5 লাখ মানুষ। কিছুটা কমলেও জামালপুরের দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ি সহ 6টা উপজেলায় 50টি ইউনিয়নের 965টি গ্রাম ভাসছে বানের পানিতে। যমুনার পানি এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে, তলিয়েছে 8,000 হেক্টর ফসলি জমি।
পানিতে ডুবে বন্ধ হয়ে গেছে ৩৪৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। জেলায় পানিবন্দী অবস্থায় দিন পার করছেন ৩ লাখ মানুষ। যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি দুকুলে উপচে ডুবে গেছে টাঙ্গাইলের ৬ উপজেলার বেশিরভাগ অঞ্চল। এখনও ৬ উপজেলার অর্ধ লাখ মানুষ পানিবন্দী। ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের সাথে পানিতে ডুবেছে ৪,০০০ হেক্টর ফসলি জমি। এদিকে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এখনও পানিবন্দী লাখের বেশি মানুষ। আর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে হঠাৎ দেখা দিয়েছে ভাঙন, তবে এখন পর্যন্ত ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে বন্যার দুর্ভোগ কাটিয়ে মঙ্গলবার থেকে শুরু হলো সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের অন্যান্য বোর্ডে শুরু হওয়ার ৯ দিন পর সিলেটের পরীক্ষা হয়। অংশ নেয় ৮৩,০০০ শিক্ষার্থী। ৪ জেলায় ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হয়েছে আজ। এদিন সুষ্ঠুভাবে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। তবে ৩ দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। তাছাড়া এখনও পানি নামেনি অনেক উপজেলার নিম্নাঞ্চল থেকে। এতে পানি ডিঙিয়ে কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হয়েছে। অভিভাবকরা বলছেন, বন্যার কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যথেষ্ট প্রভাব পড়েছে। স্থগিত 4টি পরীক্ষা অক্টোবরের 13 তারিখ থেকে শুরু হবে। আমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারি নাই। আমরা কনফিউজ ছিলাম যে পরীক্ষা কখন হবে। নতুন করে আবার করে পড়তে হবে। যেগুলা প্রিপারেশন নিছিলাম পড়ছিলাম ওইগুলার ঘাটতি থাকবে। তো বাচ্চাদের ক্ষতি হয়, বাচ্চাদের মন ভাঙে যায়। তো পরীক্ষার যে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতিটা বন্যার কারণে যখন গ্যাপ পড়ে গেছে তখন প্রস্তুতিটা অনেকটা থেমে গেছে। ময়মনসিংহের গৌরীপুরে উজান কাশিয়ার চর, ভাটিপাড়া ও খোদাবক্সপুর এবং ঈশ্বরগঞ্জের মরিচার চর, বটতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি, গাছপালা, বসতভিটা ও ফসলি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৬৯টি ঘর সহ নানা স্থাপনা। এরই মধ্যে আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকেই। সর্বস্ব হারিয়ে দিশেহারা ভাঙন কবলিত এলাকার মানুষ। 2 বছর আগে ভাঙন ঠেকাতে কিছু এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসেনি। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চান ভুক্তভোগীরা। এনে ফসলি জমিন আছে, বাড়িঘর আছে, এগুলো ভাঙিয়া নদী অনেকটা জায়গায় চলে আসছে। আবাসন কেন্দ্র, একটা কমিউনিটি সেন্টার এবং এনে বিদ্যুৎ লাইন ছিল, আরো ৬-৭টা খাম্বা ছিল, এটা নদী গর্ভে চলে গেছে। প্রচুর বাড়িঘর ভাঙছে কয়েক বছরে। এখন বর্তমানে যেসব বাড়িঘর ভাঙছে নাকি মানুষ যাইবার মতো কোনো জায়গা নেই এখন পানির মধ্যে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের প্রায় 11.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এই আদেশ দেন। আদেশে এডিসি কামরুল হাসানের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমাণ 9,73,22,044 টাকা এবং তার স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ 1,62,85,188 টাকা উল্লেখ করা হয়েছে। কামরুল হাসান বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদে আছেন। দুদকের অনুসন্ধানে পুলিশের এই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে একাধিক জমি, ফ্ল্যাট, যৌথ মালিকানাধীন ভবনে বিনিয়োগ সহ বিভিন্ন সম্পদের তথ্য মিলেছে, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় বরগুনায় ট্রলার ডকইয়ার্ডগুলোতে বেড়েছে ব্যস্ততা। নতুন ট্রলার তৈরি থেকে শুরু করে পুরনো ট্রলার মেরামতে দিন পার করছেন জেলে ও শ্রমিকরা। ছোট বড় মিলিয়ে কয়েক হাজার ট্রলার রয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। এখানকার
জেলে জীবন জীবিকা চলে এসব ট্রলারে ভর করে। জেলার ট্রলার তৈরি ও মেরামতের জন্য গড়ে উঠেছে অন্তত 30টি ডকইয়ার্ড। তবে মাছ শিকার বন্ধ থাকায় এসব ডকইয়ার্ডে এখন ব্যস্ততা চলছে মেরামতের। সরিয়ে নিয়ে নিষেধাজ্ঞা শেষে ফের নদী ও সমুদ্রে মাছ শিকারে নামবে এসব ট্রলার। তবে আলকাতরা, লোহা, সুতো ও কাঠের দাম বাড়ায় খরচ বেড়েছে মেরামতে। সাথে নতুন ট্রলার তৈরিতেও এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে। বরগুনায় রথযাত্রায় বিদ্যুৎ স্পর্শে হতাহতের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে চেক বিতরণ করা হয়। এ সময় নিহতদের প্রত্যেকের পরিবারকে 25,000 টাকা এবং আহতদের 5,000 টাকা করে চেক ও খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। রবিবার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আমতলী এলাকায় পৌঁছলে রথের চূড়ায় থাকা ধাতবের সাথে বৈদ্যুতিক তার জড়িয়ে যায়। এ সময় মারা যান 5 জন এবং আহত হন 27 জন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় 3 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 1 জন। দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকার দিকে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে নিহত হন রিকশা চালক এবং সাথে আরও 2 জন। আর হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 1 জন। নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার তসলিম মিয়া, আরিফুজ্জামান রকিব ও জাহানারা বেগম। এ ঘটনার পর ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। তুর্কিতে কারখানা নির্মাণে $1 বিলিয়ন একটি চুক্তিতে রাজি হয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। নিজ দেশের বাইরেও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে বিনিয়োগের এই সিদ্ধান্ত নেয় টেসলার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই প্রতিষ্ঠানটি। ইস্তাম্বুলে একটি বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ও BYD এর প্রধান ওয়াং চুয়াংফুর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুর্কির রাষ্ট্রীয় গণমাধ্যম আন্দোলুর প্রতিবেদন বলছে, BYD এর কারখানাটি চালু হলে বছরে 1,50,000 বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। 2026 সালের শেষ নাগাদ প্ল্যান্টটি চালু হবে এমন ঘোষণাও দেয়া হয়েছে। এতে করে অন্তত 5,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে তুর্কির সাথে চুক্তির ব্যাপারে বিস্তারিত জানাতে রাজি হয়নি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। হারিকেন ব্যারিলের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কমপক্ষে 7 জনের প্রাণহানি হয়েছে। এখন নিম্নচাপে রূপ নিয়ে অগ্রসর হচ্ছে দেশটির উত্তর পূর্বাঞ্চলে। পার্শ্ববর্তী আরকানসাস অঙ্গরাজ্যর কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে টেক্সাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 27 লাখ বাসিন্দা। অঙ্গরাজ্যটির বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে প্রয়োজন 2 সপ্তাহ। বৈরী আবহাওয়ার কারণে সোমবার দেশটিতে বাতিল করা হয়েছে 1300-র বেশি ফ্লাইট। ভারী বৃষ্টির কারণে হিউস্টনে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। 10 ইঞ্চির বেশি পানিতে তলিয়ে আছে শহরটির অধিকাংশ সড়ক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলে দাবি করেছে হোয়াইট হাউস। গেল সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন পিয়ের
বলেন, প্রেসিডেন্টের সুস্থতা নিয়ে একটি বিশেষ মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেলে দেয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। হোয়াইট হাউস ছেড়ে কোথাও যাবেন না তিনি। বাইডেনের এমন বক্তব্যের পর গুঞ্জন শুরু হয় গোপন কোনো অসুখে ভুগছেন প্রেসিডেন্ট। এর পরপরই হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন মুখপাত্র কারিন জন পিয়ের। গেল মাসে প্রেসিডেন্ট বিতর্কে বাইডেনের পারফরমেন্স নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। তখন থেকেই প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতা ও দ্বিতীয় মেয়াদে সরকার গঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ডেমোক্র্যাট অর্থদাতাদের অনেকেই বাইডেনকে নির্বাচন থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon।